اقرأ باسم ربك الذي خلق إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার ভাইরা, দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, সবাইকে বলতে চাই আজকে আমাদের এই প্রেস ক্লাবের সামনে 34তম অবস্থান দিন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পথযাত্রা শুরু করে 1984 সালে ইরশাদ সরকার রেজিস্টার্ড করে দিয়ে গেছিল। অনুদানভুক্ত আর অনুদানবিহীন দুটি প্ল্যাটফর্মে এসেছিল। অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং আরও প্রায় 10,000 সামথিং আমাদের বাংলাদেশে টোটাল ইবতেদায়ী মাদ্রাসা আছে। যখন হাসিনা সরকার আসছিল 2013 সালে 26,000 রেজিস্টার্ড প্রাইমারিকে 2013 সালে জাতীয়করণ করে নেয়। এই স্তরে আমাদের কি করা হলো, 3,000 টাকা এবং 3500 টাকা আমাদের ভাতা দেওয়া হলো। এটা এই বৈষম্য, এটা মেনে নেওয়া যায় না। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, আজ 40 বছরে আমাদের হাজার হাজার শিক্ষকরা বিনা বেতনে মারা যাচ্ছে, তারা বেতন পায় না। একই স্থানে একই দেশে বৈষম্য হয়। প্রাইমারি শিক্ষকরা এখানে 10ম গ্রেড 11তম গ্রেড বেতন পায়, অনেক টাকা পায়, কিন্তু এই স্তরে আমাদের কি সীমিত দেওয়া হয়, যা মানুষের 2 দিনের বাজারও হয় না, বলতে লজ্জা লাগে। তাই দেশবাসী, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইরা, প্রধান উপদেষ্টা সহ সকল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বলতে চাই আজকে আমাদের 34তম দিনে অবস্থান। আমাদের শুধু প্রজ্ঞাপন জারি করলে হয়ে যায় সেটাও নেই। গত 28 জানুয়ারি আমাদের রক্তাক্ত করেছিল পুলিশ প্রশাসন। এখানে আমরা অনেক কষ্ট করে থাকি। যখন আমরা জনার অভিমুখে যাই, আমরা শিক্ষা অধিদপ্তরে যে লং মার্চ করি, যখন আমরা সচিবালয়ের মুখে যাই, তখন আমাদের পেটে খাদ্য আসবে কি, আমাদের বেতন ভাতার পরিবর্তে আমরা বুলেট খাচ্ছি, লাভার খাচ্ছি। কিছুদিন আগে যে আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের সংগঠন ছিল, পুলিশ আমাদের রাবার বুলেট, টিয়ার শেল, জল কামান, লাঠিচার্জ মেরে আমাদের শত শত শিক্ষক শিক্ষিকা আমাদের আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। একই দেশে দুর্নীতি হবে না। আমি চাই এই প্রশাসন কোথা থেকে এত সাহস পায় যে টিচারের গায়ে হাত দেয়। এই ইবতেদায়ী মাদ্রাসা 40 বছর আমরা বিনা বেতনে পরিশ্রমে আমরা দিয়েছি। এখন তো আমাদের নিজের পেট আছে, পরিবার আছে, পরিজন আছে, ছেলে মেয়ের আছে, আমরা তাদের কি খাবার দেব? যখন মাদ্রাসায় সকালে যাই, বৈকালে আসি, ছেলে মেয়ে বলে যে বাবা মাদ্রাসা যাচ্ছে, মাস গেলে বেতন পাবে। আমরা তো সেখানে বেতন পাই না। বেতনের পরিবর্তে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, জল কামান, লাভাল বুলেট আমাদের খাতি হচ্ছে। আজকে যদি আমাদের এই দাবি দাবা পূরণ করবে, প্রধান উপদেষ্টা সাহেবের সিগনেচার হয়েছে, এখন সচিব মহোদয়রা বলে আমাদের কাজ নাকি অনেক দূর অগ্রসর হয়ে গেছে, আর একটা সই বাকি আছে। এটা সইটা দিলে তো হয়ে যায়। আমাদের বিভিন্ন রকমের কোন সময় নভেল নাটক, ধারাবাহিক নাটক এবং প্যাকেজ নাটক, নাটকের পর নাটক করে। কি এমন 1519টা মাদ্রাসা, যখন 2013 সালে আওয়ামী লীগ সরকার 26,000 প্রাইমারিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনে তাদেরকে জাতীয়করণ নেওয়া হলো। আজকে আমাদের জাতীয়করণ দেওয়ার কথা, তো এখন এমপিও দিবে। এমপিও দিতে গেলে 18 নীতিমালা না 25 নীতিমালা দেবে, ডিগ্রি পাস লাগবে, ফার্স্ট ক্লাস লাগবে, বিভিন্ন রকম অজুহাত দিয়ে আমাদের হেয় প্রতিপন্ন করা যাচ্ছে। তো আমরা বলতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে, সচিব মহোদয় আপনারা শুনে নেন, জেনে নেন, মাত্র 2-1 দিন সময় বাকি আছে। যদি এই সপ্তাহে যদি আমাদের গেজেট হয় আলহামদুলিল্লাহ, আর না তা না হলে এই শীতে আমাদের কিন্তু আন্দোলন কঠিন থেকে কঠিনতর আন্দোলন চলবে, ভয় থেকে ভয়তর আন্দোলন চলবে। আমরা বলতে চাই আমাদের আর জ্বালায়েন না, যে যদি এখন আমাদের জ্বালান কি হবে আমরা ততটুকু জানি না। প্রয়োজনে আমরা যে নির্বাচনে বাহানা দেন, কোন নির্বাচনে তন্ত্র মন্ত্রে কাজ হবে না। এই সপ্তাহের ভিতরে যদি আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা সাংবাদিক সম্মেলন করব, হরতাল করব, অবরোধ করব। দেশে যে গণতন্ত্র প্রক্রিয়ায় যেভাবে আমাদের দাবি আদায় করতে হয়, আমরা দাবি আদায় করে চলবো, রাজপথে চলবো। শুধু তাই নয়, কাপড়ের কাপড় নিয়ে আমরা বেরোবো, পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে বেরোবো। শুধু আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় না, এমপি নন এমপি ভুক্ত 6 লক্ষ শিক্ষক আমাদের পাশে থাকবে, সে আশ্বাস দিয়েছে। শুধু ঢাকা শহরে না, গোটা বাংলার জমিনে, টেকনাফ টু তেতুলিয়া, রূপসাতে, পাথরিয়া, সমস্ত জায়গায় আন্দোলন চলবে। কিসের নির্বাচন কেউ মানি না। আজকে 40 বছর যাবৎ শিক্ষকরা বিনা বেতনে বিনা পরিশ্রমে আমরা চাকরি করতেছি। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নয়, এমন কোন দেশ নাই যে চাকরি আছে বেতন নাই। একটি মাত্র দেশ আছে আমার এই সোনার বাংলাদেশ।
আমরা যেখানে অবস্থান আছি আমাদের সন্ত ইবতদায়ী মাদ্রাসা প্রাইমারি স্কুল থেকে আমাদের পড়াশোনার মান দেখুন, ভিজিট করুন, অডিট করুন, ছেলে মেয়েদের পরীক্ষা নেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয় হবে। আমাদের টিচিং দার্স প্রশিক্ষণ কিভাবে হয়, আমাদের ছেলেরা এখানে কোরআন, হাদিস, ফিকা, আরবি সাহিত্য জানাল সেরা থাকলো। একটা মুসলমানের সন্তান কি পরিচয়, তার পরিচয়কে, তার রবকে, তার মালিককে কিভাবে চেনা যায়, এই মাদ্রাসা অঙ্গনের থেকে পাবে। এই ইবতদায়ী মাদ্রাসা, অনেকে এই ল্যাঙ্গুয়েজটা বোঝে না। আমাদের দেশের সুশীল সমাজ, বিসিএস ক্যাডার, এসপি, ডিসি, ওসি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বোঝে না। স্বতন্ত্র মাদ্রাসাটের সংযুক্ত একটা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা, এটাকে বলা হয় আরবিতে প্রাথমিক স্তর বলা হয়, ইংরেজিতে বলে প্রাইমারি, বাংলায় আছে প্রাথমিক, আরবিতে বলা হয় ইবতদায়ী বলা হয়। ইবতদায়ী মাদ্রাসা এটা আছে ফাউন্ডেশন, যে বিল্ডিং যত উচ্চতা হবে তার বা ফাউন্ডেশন যত ভিত হবে, ফাউন্ডেশন মজবুত হবে, তখন তারপরে এই 20 তলা, 40 তলা, 50 তলা পর্যন্ত দেওয়া যায়। আর ভিড় যদি নরবল হয় পুরো ঘরও বাঁধা যায় না। প্রিয় দেশবাসী, আসুন দেখুন আমাদের বিদ্যালয়গুলো, আমাদের ইবতদায়ী মাদ্রাসাগুলো টিচিং প্রশিক্ষণ দাস কিভাবে দেওয়া হয়। এই ইবতদায়ী মাদ্রাসায় পড়ে আমাদের ছেলেরা সচিবালয় পর্যন্ত চাকরি করেছে। এই ইবতদায়ী মাদ্রাসা থেকে এসে তারা নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি সর্বস্থানে তারা স্থান পেয়েছে এই মাদ্রাসার কারণে। যখন একটা মাদ্রাসা ছাত্র আসবে মাদ্রাসায়, বাড়ির থেকে ওযু সহকারে আসবে, যখন কোরআন পড়বে তখন ওযু সহকারে কোরআন পড়বে, হাদিস পড়বে, মাসলা পড়বে। যখন ছেলে মাদ্রাসা ভর্তি হয়, শিশু শ্রেণীতে সে আলিফ বা পড়ে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেটার পড়ে, এইভাবে পড়তে থাকে, ক্লাসে অগ্রসর হতে থাকে, পড়ার পরিধি বৃদ্ধি থাকে। আমাদের এখান থেকে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা 5 পর্যন্ত প্রাথমিক ও প্রাথমিক এখানে স্তর শেষ করে এখানে ছেলেরা হেফজখানায় যে এখানে হাজার হাজার ছেলে কোরআনে হাফেজ হচ্ছে, জামাতখানায় যে হায়াতুল উলিয়া কওমি নিজামে দ্বারা হাদিস শেষ করছে। আমাদের এখান থেকে ইবতদায়ী 5 পর্যন্ত শরীরা আলিয়া মাদ্রাসা, দাখিল, আলিম, ফাজিল, কামিল ফরিরা দেশের বিভিন্ন স্তরে খেদমত করছে। আমাদের এখান থেকে পড়ে ছেলেরা স্কুলের সমপর্যায়ে 6 এ পড়ে যে তারা এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। সর্বস্তরে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা পারফেক্ট হচ্ছে। আমি জানি না কেন বেতন দেওয়া হচ্ছে না। বেতন যদি না দেন তাহলে জাতির কাছে এসে ক্ষমা চান। বিগত 28 জানুয়ারি যে আপনি প্রস্তুতি দিয়েছেন, আমাদের জাতীয়করণে আশ্বাস দিয়েছিলেন আমাকে খাওয়াবেন গোশ ভাত, এখন আমাকে ডাউল ভাতও খাওয়াইতে পারতেছেন না। কারণ কি, দেশের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সচিবালয়, প্রত্যেকটা মন্ত্রণালয় সুশৃঙ্খলা ভাবে চলে। যখন মাদ্রাসায় আসলি হয় আমাদের ছাগলের 3 নম্বর বাচ্চার মতন, দুটো দুধ খায় আর একটা পারে না। ওইটা দুটো যারা দুধ খায় এরা না দুষ্টপুষ্ট হয়ে যায়, আর যেটা দুধ পায় না এক পর্যায়ে ও মৃত্যুবরণ করে ভাইরা। এই মাদ্রাসায় পড়ি প্রিয় দেশবাসীরা, আমার কথা নয়, এই মাদ্রাসায় পড়লে আপনাদের সন্তানরা কি হবে, কতটুকু লেখাপড়া জানবে আপনার দিচ্ছে। যখন তার পিতামাতা ইন্তেকাল করে, এই সন্তান পিতামাতার জানাজা নামাজ পড়ায়, এই সন্তান মসজিদের ইমামতি করে, এই সন্তান মসজিদের খতিবগিরি করে, এই সন্তান ওয়াইজিন হয়, বক্তা হয়, এই সন্তান এমবিবিএস ডাক্তার হচ্ছে। সর্বস্তরে হয় ইবতদায়ী মাদ্রাসার, এখানে কোনো বাদ দেওয়ার কোনো অপশন নেই। ইবতদায়ী মাদ্রাসা প্রাথমিক ফাউন্ডেশন যত মজবুত হবে, বিল্ডিং তত স্তর বাই স্তর বাড়বে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে হাজারো হাজার ইবতদায়ী মাদ্রাসা শিক্ষকরে, যখন একটা মাদ্রাসার ছাত্রকে দেখবেন তার মাথায় থাকবে টুপি, গায়ে পাঞ্জাবি এবং পায়জামা সুন্নতি লিবাস থাকবে, তার পকেটে থাকবে টিস্যু থাকবে, তসবিহ থাকবে, মেসাক থাকবে, পবিত্র থাকবে। সে একটা মাদ্রাসার ছাত্র, সে আমাদের প্রাথমিক শেষ করে সে নামাজ পড়ার যোগ্যতা রাখে। আজকে কেন আমরা এখানে পাই না? যেহেতু আমাদের মৌলিক উপাদান হচ্ছে 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আজকে আমরা শিক্ষা দিতে পারতেছি না, আজকে আমরা সুশিক্ষা দিয়ে আমরা গড়তে পারতেছি না। আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটি ভুল, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা এখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা জাতি হয়ে বাংলাদেশের একেবারে
চৌকিদার থেকে নিয়ে মিনিস্টার পর্যন্ত সর্বস্তরে প্রত্যেকটা সেক্টরে আমাদের ইবতেদায়ী মাদ্রাসার ছাত্ররা সুশৃঙ্খলা দায়িত্ব পালন করতেছে। শুধু তাই নয়, এখান থেকে ছেলেরা ইবতেদায়ী সমাপনী শেষ করে কোরআনে হাফেজ হচ্ছে, হাজার হাজার ছেলেরা হাফেজ হচ্ছে। এখান থেকে ইবতেদায়ী শেষ করে এরা কওমি নিসাবে হায়াতুল উলিয়া দাওরা হাদিস ফারেক হচ্ছে, আলেম মুফতি হচ্ছে। এখান থেকে ছেলেরা লেখাপড়া করে এসএসসি এইচএসসি লেখাপড়া করতেছে। এখান থেকে ছেলেরা পাশ করে কি করতেছে, দাখিল আলিম ফাজিল কামিল পাশ করে এরা দেশের সর্বস্তরে ওয়াইজিন বক্তা সর্বদিক থেকে এখানে পারদর্শী হচ্ছে। আমি জানতে চাই মাননীয় আমাদের দেশের সরকার, আপনারা দেখুন যদি কোনো একটা দিক থেকে আমাদের শিক্ষা দিক দিয়ে কম থাকে তাহলে আমাদেরকে বলুন, সাংবাদিক সম্মেলন করে ইবতেদায়ী শিক্ষার এখানে মান উন্নয়ন হচ্ছে না, তাহলে আমাদের আন্দোলন এখান থেকে স্থগিত করে দেবো। আজ 34তম আন্দোলনে আমাদের কোনো প্রতিফলন হচ্ছে না, বিভিন্ন রকম অজুহাত দেখানি হচ্ছে। আমরা কারণটা কি, আমরা এত কারণ জানাতে চাই না। আমাদের প্রজ্ঞাপন দিচ্ছেন, এটা প্রজ্ঞাপন জারি করে দেন, এটা গণবিজ্ঞপ্তি করে দেন, এই শিক্ষকগুলো আমরা চলে যাই। আপনারা ভাবছেন হয়তো দুর্বল, আমরা কিন্তু দুর্বল নয়, আমরা দুর্বল না, আমরা দেখাতে চাই না। আমরা দেশ এবং রাষ্ট্রের দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কিছু করার চাই না। আপনারা দেখেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন হরতাল মিছিল করে, সেখানে খারাপ উত্তেজনা কাজ করে, ককটেল পড়ে গাড়ি পোড়ায়, আমরা ওর পরে বিশ্বাসী নয়, আমরা আল্লাহ এক, আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ দিয়া জীবন, আল্লাহ দিয়া জৈবন, আল্লাহর রাস্তায় বিলুপ্ত করে দিয়ে যাবো। আমরা এখানে ইবতেদায়ী মাদ্রাসার জন্য আসছি, আমরা শহীদ হতে চাই। এখানে শহীদ হলে আমাদের জীবনটা তো কামিয়াবি হয়ে যাবে। কোরআনে আছে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা তো মরে না, জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে ঘুরে বেড়ায়। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, 20 বছর পরে জানাজা নামাজ দিয়ে পড়ানি পর্যন্ত আলেম ওলামা থাকবে না, কোন হাফেজ হবে না, আলেম হবে না, মাওলানা হবে না, মুফতি হবে না। এদেশটা জাহেলিয়াতের মূর্খ যুগ হয়ে যাবে, জানা তাদের লাশ কুত্তায় খাবে, দাফন দেওয়ার মতন লোক পাবে না। আপনারা জানেন ভাইরা, 71 স্বাধীনতার সময় যখন যুদ্ধ হয়েছিল, একটা মৌলবীও পাওয়া যেত না যে লাশ দাফন দেওয়ার জন্য। আজ লাশ দাফন দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসার অনেক প্রয়োজন। এই মাদ্রাসা যদি না হয়, মাদ্রাসা বন্ধ করে দে, কুল্লু খালাস, আমরা সকল শিক্ষক চলে যাব। আর আমাদের প্রতি শুধু বাহানা দেখায়। 34তম সরকারের তো 2 থেকে 5 দিনের কর্মদিবসে করলে আমাদের ফাইলটা সিগনেচার হয়ে যায়, যেখানে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা সিগনেচার করেছেন, কিছু সচিব মহোদয়রা আছেন, তারা চান না। আমার ভাবতে লজ্জা লাগে, তারা মুসলিম নাকি নন মুসলিম। তারা দাবি করে আমরা তো মুসলমান, রমজানের রোজা রাখি, উমরা করি, হজ করি, জুমার নামাজ পড়ি। জুমার নামাজ আর হজ উমরা করে মুসলমান হয় না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি প্রকৃত মুসলমান না হয়ে তুমি কি মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, শুধু জুমার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজের ভিতরে সীমাবদ্ধ মুসলমান না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলে হুজুর তা না, আমার এনআইডি কার্ডে মুসলিম আছে। আপনার এনআইডি কার্ডে যদি বাস্তব মুসলিম থাকে, তাহলে এই ইবতেদায়ী মাদ্রাসা এই দুর্গতি কেন? 40 বছর আমার হাজারো হাজার শিক্ষক ভাইরা, শিক্ষিকা আমার বোনেরা বিনা বেতনে তারা চলে গেছে, মনে অনেক হাজারো কষ্ট নিয়ে। কারণ কি, এদেশের সর্বদিকে নৃত্যর জন্য, কনসার্টের জন্য এদেশের বিভিন্ন সেক্টরে হাজার কোটি টাকা ব্যয় হয়। সীমিত কয়েকটি টাকা ব্যয় করলে যাতে বলতে লজ্জা লাগে, এই কয়েক হাজার মাদ্রাসা, 8 থেকে 10 হাজার মাদ্রাসা সুন্দরভাবে চলে যায়। এদেশে দেখেন 13 সালে 26,000 রেজিস্টার্ড প্রাইমারিকে জাতীয়করণ করে নেওয়া হলো। আজকে কিসের মুসলমান দেশে, কিসের ভয় লাগে? আমরা ইলেকট্রিক মিডিয়ার ভাইদের জানা চাই, বহিরা বিশ্বে জিজ্ঞেস করুক, এই বাংলাদেশে অনেকরা হজ করে মুসলিম করে আপনার মুসলমান নাম কেটে দেবেন। আজকে যে সমস্ত যাদের আমাদের ফাইল আছে, যারা এই শিক্ষা ডিপার্টমেন্ট, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত যারা আছেন, কেন কি জন্যই বাট এখনো আমাদের দাবিটা হচ্ছে না কেন? 34 জীবনে এখানে অনেক 50, 60, 65 বছরের লোক আছে, তাদের ডেট ওভার হয়ে গেছে, চাকরি এস চলে গেছে। এই সমস্ত বড় বাবাজিরা আছে একটাই দাবি নেওয়ার জন্য, দাবি করে না নিয়ে এখন তো আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমরা রাজপথে থাকবো। এই প্রেস ক্লাবের ভিতরে আমরা সীমাবদ্ধ দেখা যাচ্ছি না। এই আগামী সপ্তাহের ভিতরে না হয়, আমাদের নেতারা বলেছে আন্দোলন আরো কঠিন আন্দোলন হবে। আন্দোলন কি, কাকে বলে, কি বলে, কতটুকু পরে আমরা এবার দেখাই যাবো। পেটে যদি ভাত না থাকে, আমরা চাই না কলম থেকে অস্ত্র ধরতে চাই না, আমরা কলম থেকে কলমে ধরতে চাই। আমাদের সঠিক প্রাপ্য দিয়ে দেন। আমরা আমাদের বিদ্যালয়, আমাদের পাঠশালায় যে আমরা প্রশিক্ষণ দেবো, টিচিং দিব, ডান্স দিব, সামনে
সমাপনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা আঞ্জাম দিতে হবে। পরীক্ষা রেখে যদি আমরা এখানে আমাদের বেতনের জন্য যদি আমাদের ভাবতে লজ্জা লাগে, এই রাজপথে এই কনকনে শীতের সময় কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সারাদিন শব্দ দূষণ, বায়ু দূষণ, রোদ, বৃষ্টি, ঝড়, এখন শীতের মৌসুম এসে প্রচন্ড শীতের সময় কুয়াশা পড়ে, অনেক আমাদের ভাইদের কষ্ট হয়, এখানে তারা থাকতে পারে না। ভাইরা আপনারা দেখেন, আজকে আমাদের যে এই দাবিটা, যৌক্তিক দাবিগুলো মেনে সরকার আমাদের বলেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে প্রজ্ঞাপন জারি হবে, গণবিজ্ঞপ্তি হবে, এমপি নন এমপি ভুক্ত মাদ্রাসাগুলো, অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল মাদ্রাসা আমাদেরকে এক দফা এক দাবি, আমাদের মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। আর জাতীয় নাকরণ করা হলে আন্দোলন তীব্রতর চলবে। সোজা আঙ্গুলে যখন ঘৃণা উঠবে, আঙ্গুল তখন বাঁকা করে দেব। তখন এই দেশবাসী জানতে পারবে হুজুররা এত উগ্র কেন, হুজুররা এত গরম কেন, হুজুররা একটা কাশ দিলে তো যে বলে না হুজুর বোম পড়েছে। আমরা সেটা চাই না। আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য দাবি, হক দাবিটা আমাদের বাস্তবায়ন করুন। শীতে অনেক আমাদের ভাইদের কষ্ট হচ্ছে, অনেক বোনদের কষ্ট হচ্ছে, অনেকে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। সচিবালয় আমরা শান্তিপূর্ণ কর্মসূচির চলাকালীন সরকারের ওই পুলিশ বাহিনী আমাদের শিক্ষক শিক্ষিকার উপরে লবারপুরে টিয়ার শেল, জয় কামাল লাঠি চার্জ করেছে এবং তাদের জাতির সঙ্গে ক্ষমা চেতে হবে, নাহলে এদের আমাদের মাফ করা হবে না। আনা হয় আমরা জাতির সঙ্গে এদের মাপ চাওয়া পর্যন্ত আমরা এদের কোনো ক্ষমা করবো না। আমার নিরীহ শিক্ষকগুলো শান্তিপূর্ণ কর্মসূচি ভাবে আমাদের কেন বার হয়েছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদের কাছে জানতে চাই। আজ আমাদের বিচার হবে, আজ আমাদের প্রজ্ঞাপন জারি করবেন, প্রত্যেকটা শিক্ষক আমরা ফিরে যাব, নাহলে এই শীতের মৌসুমে কিন্তু আন্দোলন একটু হিট হবে, আন্দোলন কিন্তু আরো গরম হবে। আগে যেটুকু করেছি এর থেকে 100 গুণ স্পিড পড়ে যাবে আন্দোলনের, আন্দোলন হবে, তীব্রতর আন্দোলন চলবে। আমাদের সমস্ত শিক্ষক ভাইরা আছে বলে এই সপ্তাহে যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমাদের পরিবার পরিজন হারিয়াত ছেলে মেয়ে নিয়ে আমরা রাজপথে রঙ্গিত করব, রাজপথ ত্যাগ করব, পুরো ঢাকা আমরা দখল করে নেব। আমাদের ইবতেদায়ী মাদ্রাসা যত সময় আন্দোলন আমাদের দাবি না হবে, যেহেতু সরকার বলেছিল 28 জানুয়ারিতে আমাদের বলেছিল যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসাকে আমাদের জাতীয়করণ করে নেওয়া হবে, তার কোনো কিনা শুধু আমাদের বাহানা লাগে, 35% জমি লাগবে, 1.5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে। আপনি চলে যান, একই দেশে দুর্নীতি হতে পারে না। যখন 13 সালে 26,000 রেজিস্টার্ডকে প্রাইমারি করা হয়েছিল, গণ বিজ্ঞপ্তি নিয়ে বাড়ি থেকে ধরে ধরে এনে তাদের চাকরি দেওয়া হয়েছিল, তাদের সমস্ত সবকিছু পরিপূর্ণভাবে করা হয়েছিল। আর আমাদের একটার পর একটা প্রজ্ঞাপন, প্রত্যেক সপ্তাহে যখন একটা সপ্তাহে বৃহস্পতিবার আসবে একটা প্রজ্ঞাপন জারি দেবে, শত প্রজ্ঞাপন জারি করছি, কিন্তু আমাদের কাজ সাকসেসফুল হচ্ছে না। কোরআনে আসছে যারা ওয়াদা দিয়ে খিলাফ করে এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকের আলামত 4টি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত খেয়ানত করে, কথা বলে রাব ভাষা ব্যবহার করে। আমি বলতে চাই সচিব মহোদয়, আপনারা কিন্তু মুনাফিক হয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, হে রাসূল আপনি এই মুনাফিকদের জানাজা নামাজ পড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এই মুনাফিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 420 জন মুনাফিক ছিল। রাইসুল মুনাফিকিন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, কিন্তু জিহাদে যখন গেল, বদর যুদ্ধ, ওহুদের যুদ্ধ যায়, এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন মুনাফিক নিয়ে ভেগে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, আল্লাহ রাসূলের জামা মুবারক দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কিন্তু গওরাজাত কিন্তু মাফ হবে না। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান। যারা সচিব মহোদয় আছেন, আমরা বলতে চাই আপনার যে কথা দিয়েছেন, আপনার যে প্রক্রিয়া, যে সেই কথাটা আপনি ওয়াদা পালন করেন, আপনি মুমিন হবে। আর আপনার কথাটা যদি আপনি পালন না করেন, তাহলে আপনি হচ্ছে মুনাফিক। আমার কথা নয়, এখানে বহুত উলামা হযরতরা আছে, কথা যে বলবে, কথা পালন না করে যে মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, এই জাহান্নামের সর্বনিকৃষ্ট হবে এই মুনাফিকদের। এই সর্বনিকৃষ্ট হবে এরা, জাহান্নামের সবথেকে তলবশ থাকবে। কোন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান
নাস্তিকের কথা বলা হয় নাই। যারা মুসলমান কালিমা পড়বে, নামাজ পড়বে, যে 4টে আলামত পাওয়া যাবে, একটা পাওয়া যাবে, সেই হবে মুনাফিক। আর এই মুনাফিকের সর্বোচ্চ স্থান হচ্ছে জাহান্নামের সর্বদেশে তলদেশে, বলেন নাউজুবিল্লাহ। তা সচিব মহোদয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, সকল সেক্টর, সকল ডিপার্টমেন্টকে বলতে চাই, আমাদের স্বতন্ত্র পেদায়ী মাদ্রাসা যে প্রজ্ঞাপন জারি করেছেন, প্রজ্ঞাপন দিয়ে দেন, আমাদের গেজেট দেন, আমরা সুন্দর করে আমরা বাড়ি চলে যাব। আর আমাদের প্রজ্ঞাপন গেজেট না দিলে আন্দোলন হবে, কি হবে জানি না, কতটুকু জানি না। আল্লাহ তাবারক তাআলা বলেছে, রোজা আমার জন্য, আর রোজার পরিণাম হচ্ছে আল্লাহ তাবারক তাআলা দেবে। এই মাদ্রাসার জন্য কাজ করছি আমরা। এই মাদ্রাসা যদি ফল বেতন আমরা না পাই, তখন রাষ্ট্রকে কি করব, কতটুকু করব জানি না। শিক্ষক মহোদয়রা ফোন দিয়েছেন, এই সপ্তাহে দেখবে আগামী রবিবারতে আন্দোলনের ঝড় বেজে যাবে, জিহাদের দামামা বেড়ে যাবে। কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। আইনি প্রতি আর শ্রদ্ধা রাখা যাবে না, রাষ্ট্রের প্রতি আর শ্রদ্ধা রাখা যাবে না। আমরা বাংলাদেশের ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খিলাফত মজলিস ঐক্য, জোট ঐক্য আন্দোলন, এনসিপি এবং বিএনপি কে সকল দলের নেতা কর্মী আমাদের এখানে আসছেন। কেন এখানে হচ্ছে না, কেন আমাদের সঠিক আমাদের কাজটা যে বিগত 28 জানুয়ারি দিয়ে গেছিল প্রজ্ঞাপন এখনো জারি হচ্ছে না, এখনো বাস্তবায়ন করা হচ্ছে না, এখনো আমাদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে না। এর কারণ আমাদের কি হচ্ছে, এটা আমরা দেশবাসীর কাছে জানতে চাই। আমরা কাকতি করে, মিনতি করে, ভদ্রতার সহিত জানতে চাই। যখন ভদ্রতা না মানতে হয়, তখন অভদ্রতার কাজ দেখা যাবে। যখন ভদ্রতা খাবার দেবো ডান হাতে দেবো, যখন আমি নিজে খাই ওই ভাতের প্লেটটা কিন্তু বাম হাতে দেওয়া হয়, কারণ অভদ্রতা হয়ে যায়। তা আমরা চাই না, আমাদের অভদ্রতা দেখাতে চান না। আপনি হয়তো ভাগ দেখেছেন, ভাগের সম্বল খাইনি, হিংস্র দেখছেন, হিংস্রের গর্জন খাইনি, আপনারা গরু দেখছেন, আপনারা গরুর ভাত দেখেন নাই। আমরা বলতে চাই, দেশবাসী, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছেন, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, এমপি, নন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা সবাই দেখতেছেন আজকে স্বতন্ত্র পেদায়ী মাদ্রাসা 34তম দিনে আমাদের কোনো কাজে উন্নয়ন হচ্ছে না, কাজে কোনো সাকসেসফুল হচ্ছে না। এই আগামী এক সপ্তাহের ভিতর না দিলেন, দ্বিতীয় সপ্তাহের ভিতর শীত আসছে, আমাদের আন্দোলন করতে হিট হবে, আন্দোলন করতে মজা হবে। আমাদের প্রজ্ঞাপন জারি করে দেন, একই দেশে দুই নীতি হবে না। যখন আমাদের এই বেপরোয়া শিক্ষকরা আজ 40 বছর বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে এরা টিচিং দিয়ে যাচ্ছেন, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছে, হাজার হাজার প্রাইমারি স্কুল বাংলাদেশে 8 থেকে 10 হাজার এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, নাহলে মাদ্রাসা বন্ধ করে দেন, আগামী 20 বছর পরে জানাজা নামাজ পড়ার মনে কোন লোক পাবেন না, মসজিদে ইমামতি করার মতো লোক পাবেন না, মৃত্যুর সময় কালিমা পড়ার মতো লোক পাবেন না। কোন স্থানে এই ইমাম মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ফাউন্ডেশন যদি বন্ধ হয়ে যায়, তাকে এখানে আপনার কি বলবে? আজ দেখেন, যারা কলেজ, আমি ছোট করি না, 2 দিন আগে আমাদের কাছে এক ইউনিভার্সিটি এক ভাই আসছিলেন, ভাই বলেছেন, ভাই আপনি চাইছেন সাহাবীর নাম বলেন তো। ব্যয় করে 17 বছর ইউনিভার্সিটি শেষ করে 4 জন সাহাবীর নাম বলতে পারছিল না। আজ আমাদের মাদ্রাসা ছাত্রেন এক পায়ে দাঁড়ায়, তারা 40টা হাদিস পড়বে, 30 নম্বর পারা কোরআন শরীফ মুখস্থ পড়বে, আদ-দারসুল আরাবিয়া পড়ানি হবে, ফিকহ পড়ানি হবে, সাহিত্য পড়ানি হয়, বাংলা ইংরেজি পড়ানি হয়, জিওগ্রাফি পড়ানি হয়, সর্বাধিক পারদর্শী একটা মাদ্রাসা ছাত্র আজ এখানে আমাদের দেওয়া হয় না। একটি দেশে দুই নীতি আমরাই চাই না। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে শিক্ষা কাছে চাকরি আছে, বেতন নাই, একটি মাত্র দেশ যে আমার এই বাংলাদেশ। সর্বপ্রথম আমি বলতে চাই বাংলাদেশকে, লেট মি ফার্স্ট ইন্ট্রোডিউস মাই বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ। এই জাতির কাছে, বিশ্বের কাছে বাংলাদেশের চিত্র বলতে চাই আমি। 40 বছর কি করে হয় এই নিবন্ধন রেজিস্টার্ড মাদ্রাসা, রেজিস্টার্ড প্রাইমারি জাতীয়করণ হয়ে গেল? আর কি দোষ করেছিল মনে করেন এই মাদ্রাসা? না, এই মাদ্রাসাটা বন্ধ করে দেন, যা লোক পাবে না, এদেশটা দিল্লি হবে, এদেশ মুসলমান দেশ বলবেন না, আপনার হিন্দুস্তান তৈরি করেন, আমাদের কোনো আসে যায় না। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট, সোশ্যাল মিডিয়ার ভাইরা, আমার দেশবাসী ভাইরা, সব বাংলাদেশের সকল রাজনীতি ভাইদের বলতে চাই, আমাদের ইবতিদাই দুর্দশা দেখুন। দিনের বেলা আমাদের এখন শব্দ দূষণ, বায়ু দূষণ, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে শীতের সময় চলে আসছে। আজ 34তম দিনে আমাদের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকার একের পর এক প্রজ্ঞাপন জারি করে, শত প্রজ্ঞাপন জারি করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এখন গেজের হাতে পাচ্ছি না, গণবিজ্ঞপ্তি দিচ্ছে না। কেন? এটার পরে না হয় আমাদের
সচিবালয় ঘেরা হবে, যমুনায় ঘেরা হবে, শিক্ষা অধিদপ্তর ঘেরা হবে, আন্দোলন থেকে কঠিন দল আন্দোলন চলবে, ভয় থেকে ভয়দার আন্দোলন চলবে। সারা বাংলাদেশে নয়, এই ঢাকাকে আমরা অচল করে দেওয়া হবে, হরতাল কারফিউ জারি করা হবে, এর সমস্ত অফিস আদালত বন্ধ থাকবে, গাড়ির চাকা ঘুরবে না, এমন কঠোর কর্মসূচি দেব। আমাদের শুধু দিচ্ছেন, এত সমস্যা কোথায়? যখন 13 সালে 26,000 প্রাইমারিকে নিবন্ধন আপনারা দিয়েছেন, আজকে আমাদের কেন 3 নম্বর ছাগলে বাচ্চা ভেবেছেন? আপনাদের ভয় পান না? এখন আপনাদের দুটো স্রোত, 1 নম্বর হয় আমাদের প্রজ্ঞাপন জারি করে দেবেন, নাহলে এই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, জাতির সামনে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, নাহলে আমাদের হাজার হাজার শিক্ষক আসবে এবারে বুলেট মেরে আমাদেরকে শেষ করে দেন। এদেশে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গার জায়গা আছে, সর্ব ডিপার্টমেন্টের জায়গা আছে, কিন্তু একটি মাত্র শিক্ষকদের জায়গা হচ্ছে না। কারণ কি? আমাদের কারণটাকে আমার বুঝে আসে না। সরকার মহোদয় বারবার আপনি ওয়াদা দেন, ওয়াদা প্রক্ষেপ করা মুনাফিকের আওতায় চলে যান। তাই মাননীয় সরকার বাহাদুরকে বলতে চাই, আর দেরি নাই, অনতিবিলম্বে আমাদের যে ইবতেদায়ী মাদ্রাসা প্রজ্ঞাপন জারি করেন, আমরা সুন্দরভাবে বাড়ি যাই। সামনে আমাদের ক্লাস হচ্ছে, প্রশিক্ষণ দেব, দার্স দেব, আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা হবে, এরপর 26 সালে পরীক্ষার ভর্তির প্রস্তুত আছে, অনেক কাজ বাকি আছে। অতএব আমাদের আর দেরি না করে, আমাদের আর ভোগান্তি না করে আমাদের প্রজ্ঞাপন জারি করে দিন, তাহলে আমরা সুন্দরভাবে চালিয়ে চলে যাব। সচিব মহোদয়রা বলেছে, এটা পুলিশদের লাঠি চার্জ খালে, জল কামান খালে চলে যাবে না, আমাদের আন্দোলন করে আরো হিট হবে, আরো শক্ত হবে। 34তম দিন যখন থাকছি, প্রয়োজনে আরো 1 বছর থাকবো, এখানে রক্ত দিব, এখানে জীবন দিব, এখানে কেউ বাঁচতে আসেনি, আমরা মরার পিপাসা নিয়ে আসছি, এখানে মৃত্যুবরণ করে যাব আমরা। তো ভাইরা, যে আমাদের এই যে রবিবার ওয়াদা দিয়েছিল, প্রস্তুতি দিয়েছিল, এই ওয়াদা পালন করুন, তাহলে সুন্দরভাবে আমরা চলে যাব। এটা আমরা একই রাষ্ট্রে এখন ভোটের জন্য, কালেকশনের জন্য এখানে চলে আসে, সকল দল আমাদের কাছে আছে। চরমনা বলে আমাদের হাত পাকা ভোট দিয়ে আমরা জাতীয়করণ নেব, জামাত আসে, খেলাফত মজলিস আসে, বিএনপি আসে, এনসিপি আসে, সকল দল আমাদের কাছে আসে, কিন্তু ইবতেদায়ের কথা, ইবতেদায়ের জ্বালা, ইবতেদায়ের যন্ত্রণা এমন কোন আমাদের কোন অভিভাবক নেই যে ইবতেদায়ের কথা বুঝবে, আমাদের পাশে আসে থাকবে। কেউ আমাদের পাশে আসে থাকার মতন একটা লোক পাচ্ছি না। মানুষ কি এত নিষ্ঠুরতা হয়ে যায়? আমরা মানুষ গড়ার কারিগর। 16 বছর ধরে আমি একটা মাদ্রাসা আছি, যশোর সদর নরসিংহে আইজিয়া নিজামে ইসলামে মাদ্রাসা আমি প্রধান শিক্ষক হিসেবে আছি। বরিশাল থেকে রাজশাহী, রংপুর, খুলনা, সারা বাংলাদেশের থেকে আমার শিক্ষকরা আসছে। কত কষ্ট করে আমাদের এক দফা এক দাবি বাস্তবায়ন হচ্ছে না। আমাদের 28 জানুয়ারি দিয়ে দিয়েছিল যে আমাদেরকে 28 জানুয়ারি ওয়াদা দিয়েছিলেন যে আমাদেরকে জাতীয়করণ নিয়ে হবে, এখন জাতীয়করণ না এমপিওকরণ দিবে। শত দিচ্ছে, শত যন্ত্রণা দিতে দিতে আমাদের জ্বর জড়িত করে ফেলাইছে। 365 দিনে 100 বছর, 370টা প্রজ্ঞাপন জারি করে, প্রজ্ঞাপন আমরা জারি করি, কিন্তু আমাদের কোনোভাবে নাসর বান্দা কিন্তু আমাদের হয়রানি করতে পারতেছে না। কোনো হয়রানি তন্ত্র মন্ত্রের কাজ হবে না। প্রিয় দেশবাসী, ইলেকট্রিক মিডিয়াম ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আমরা বলতে চাই, আগামী সপ্তাহের ভিতরে আমাদের এই মাদ্রাসার আমাদের দাবিগুলো মেনে নেন। প্রধান উপদেষ্টা মহোদয় সিগনেচার হয়ে গেছে, বাকি সচিবদের যতটুকু কাজ বাকি আছে সীমিত কাজটা আমাদের পূরণ করে দেন। আমরা হাসি মুখে আমরা চলে যাই, আমাদের কলম ধরে ছেড়ে যেন লাঠি না, অস্ত্র না ধরা লাগে, তখন কিন্তু 12:30 বেড়ে যাবে। আমরা তো বীরের জাতি, আবু বকর, ওমর, উসমান, আলীর জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা জীবন দিতে জানি, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। জীবনের থেকে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদি রক্ত মেখে হেসে যাবে জিন্দেগানি। আমরা তো চাই মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুকে ভয় করি না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের মানুষ হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজ আমাদের একটা দাবি, এদেশে মাদ্রাসা থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে। আজকে মাদ্রাসা মসজিদের বাস্তবায়ন করার জন্য আমরা আসছি। এদেশে এই মাদ্রাসা হলে হাজার আলেম বাড়বে, হাফেজ হবে, এদেশটা সোনায় সোহাগা হবে। আজ দেখেন আমাদের বাংলাদেশে 1300 মানুষের জন্য একটা পুলিশ। আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা যেখানে যে সেক্টরে যায়, তারা সাংবাদিকের কাজ করতে পারে, তারা পুলিশের কাজ করতে পারে, তারা নৈতিকতা, সামাজিকতা বোঝে, তাদের উচ্ছৃঙ্খলা নেই, বিশৃঙ্খলা নেই, সুন্দরভাবে এরা ইমামতি করে। ইমাম শব্দ হচ্ছে একটা নেতা।
ইমাম শব্দ হচ্ছে একটা নিতা, এই নিতা গড়ার কারিগর হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা ফাউন্ডেশন ভিত্তি। শুধু এটা আমাদের নয়, এই 1500 ইবতেদায়ী 10,000 ইবতেদায়ী মাদ্রাসা আনা হবে। এরপর আমাদের বাংলাদেশে যতগুলো নুরানি মাদ্রাসা আছে, টোটাল নুরানি মাদ্রাসা ইবতেদার সঙ্গে অ্যাড হয়ে প্রাথমিক একটা সেক্টর থাকবে। এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে। আমাদের বাংলাদেশে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, স্কুল, আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা। আমরা চাই সরকারকে আমাদের ত্রিমুখী শিক্ষা ব্যবস্থাকে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা আনতে হবে। আলিয়া আর কওমি একটা প্ল্যাটফর্মে এসে একই হবে থাকবে এবং স্কুলটা এক সিস্টেমে থাকবে। যেমন সৌদি আরব ক্লাস 8 পর্যন্ত এক শিক্ষা ব্যবস্থা, কোরআন, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস থাকবে। 8 এর পর যে 9 যাবে, যে উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, মেরিন ইঞ্জিনিয়ার হবে, ফিলোসোফার হবে, দার্শনিক হবে, বক্তা হবে, সেখান থেকে ভাগ হয়ে যাবে। কিন্তু ইলমে আমি যে কালামে হাকিম থেকে যে করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে দেখেন আমাদের দেশে একজন বিসিএস ক্যাডার মারা গেলে তারা জানাজা নামাজ পড়ে আমাদের মতো একজন হুজুরকে ডাকে। আমাদের শুধু ভাবে কি আমরা হুজুর লেখাপড়া জানি না? আমরা দেশে বাংলাদেশে আলিয়া মাদ্রাসা ডিপার্টমেন্টের থেকে, কামিল থেকে 2-3টে ডিপার্টমেন্টে আমরা হাদিস, তাফসীর নিয়ে এখান থেকে পাশ মাস্টার ডিগ্রি আমাদের সমমান এখানে আমরা আসছি। ভাইরা, প্রাইমারি ডিগ্রি লাগে, এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখান থেকে আমরা আসছি। আমি যে বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসেন, হে মুহাম্মদ পড়ুন, বলে আনা বি করি, আমি পড়তে জানি না। একজন হাফেজের শিক্ষক, একজন হাফেজ, একজন আলেমের শিক্ষক, একজন আলেম, একজন মুফতির শিক্ষক, একজন মুফতি, একজন ডাক্তারের উস্তাদ, একজন ডাক্তার, একজন কাঠমিস্ত্রির উস্তাদ, একজন কাঠমিস্ত্রি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষা দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 বার আলিঙ্গন করেন, সব দিয়েছেন। কোরআন শরীফে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা কোরআন ওহী, হাদিস ওহী, মাতলু এবং গয়রে মাতলু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সরাসরি নাযিল করতেন ওহী, আর যেটা হাদিসে গয়রে মাতলু সেটা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। প্রিয় ভাইরা, আজকে দেখেন এখান থেকে একটা ছেলে মাদ্রাসা যারা পড়ে 3টে ভাষা জানে, 3টে ভাষা ল্যাঙ্গুয়েজ জানে, আরবি, ইংরেজি এবং বাংলা। এই 3টে ভাষা আমাদের ছেলেরা পারদর্শী হয় যারা এখানে পড়ে। ইংরেজি পড়ায় যারা ইংরেজ মিডিয়াম ছোট বাচ্চা, হরিজিয়র নেম আমাদের বাস্তবে বলেন মাই নেম ইজ আব্দুল্লাহ, মা ইসমুকা, আইনা তাসকুন, রিদওয়ান আতাকাল্লামু লুগাল আরাবিয়া, আমি আপনার সঙ্গে আরবিতে কথা বলবো। 3টে ভাষায় এখানে পারদর্শী হয়। এখানে আরো এই বই বেদ আমাদের 3 ভাষার ওয়ার্ড বুক পড়ানো হয়, আরবি, ইংরেজি, বাংলা। এখানে পারদর্শী, এখানে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে ধরনের শিক্ষক আছে, এখানে আমাদের মৌলবী সাহেবরা আছেন। ধর্মের প্রত্যেকটি বিষয়ের পার্ট বাই পার্ট, সেক্টর টু সেক্টর আমরা টিচিং তার প্রশিক্ষণ দিয়েছি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে। আমি বলতে চাই প্রিয় দেশবাসীরা, আপনারা দেখেন আমাদের মাদ্রাসার সুফল কি? সুফল যদি না থাকে, কুফল যদি থাকে, তাহলে বলুন আপনাদের মাদ্রাসায় কোন ছেলে পেলে লেখাপড়া পড়ে তাদের ফিউচার লাইফ অন্ধকার। এখানে যারা পড়ছে তার ফিউচার লাইফ কামিয়াবি। আমাদের এখানে ছেলেরা সাপ্তাহিক যে জলসা হয় প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেকটা মাদ্রাসায় সাপ্তাহিক জলসা হয়। এখানে কোরআন তেলাওয়াত করানো হয়, হাদিস পড়ানো হয়, বক্তৃতা শেখানো হয়, মাসলা মাসাইল শেখানো হয়, এখানে কুইজ প্রতিযোগিতা শেখানো হয়, এখানে অনেক প্রতিযোগিতা আমাদের শেখানো হয়। একটা ছেলে কিভাবে কোন পরিবেশে যে কিভাবে কথা বলতে হবে, সে একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র একটা নিয়ন্ত্রণ করতে পারে আমাদের ছেলেরা। হ্যাঁ, আমাদের উস্তাদ তারপর তো যারা পড়ে স্কুলে তারা পড়ে স্কুলে, তারা পিছেই পড়ে যায়। মাদ্রাসার ছেলেরা আগে থাকে, যখন আজান দেয় আগে থাকবে, যখন নামাজ পড়াবে তখন আগে থাকবে, যখন ওয়াইজিন থাকবে তখন আগে থাকবে, যখন বক্তব্য দেবে তখন আগে থাকবে, সর্বদিক দিকে আগে। আর শুধু আমাদের দেশের শুধু বেতন নেই, শুধু আমাদের বিনা বেতনে পারিশ্রমিক। কয় বছর পরে মানুষ, আমাদের পরিবার আছে, পরিজন আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, হালিয়াত আছে, তাদেরকে চাইতে হয়। নাহলে আমরা কি এখন চাকরি থেকে এখন কি চুরি করবো? চুরি করে কি সংসার চালাবো? যখন সরকার আমাদের 28 জানুয়ারি বলেছিলেন আমাদের এখানে ইবতেদায়ীকে জাতীয় করে নেওয়া হবে, আজকে 8 মাস যাবত কোনো নয়, ঘুমিয়ে আছে। এখন তো কিছু সুড়সুড়ি দিছি, ঘুমটা তাদের ভেঙে গেছে। এই ঘুম শেষ নয়, যে সময় পর্যন্ত আমরা প্রজ্ঞাপন জারি না হবে, গেজেট হাতে না পেয়ে, ততক্ষণ এই প্রেস
ময়দান ছাড়বো না। যে শিক্ষকরা আসছে এর থেকে দ্বিগুণ শিক্ষক উপস্থিত হবে, এর থেকে আন্দোলন হিট হবে, জজবা হবে, প্রক্রিয়া হবে, রাজপথ গরম হবে, দাবি না আদায় পর্যন্ত। আমাদের সামনে আমরা বলেছি আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ওই পুলিশ প্রশাসন আমরা তোয়াক্কা করি না, নিঃশ্বাস দেব তারা ধরায় লন্ডনের ভিতর হুঙ্কার চলে যায় মুসলমান তাকবীরের ধ্বনিতে ধরায় লন্ডনে চলে যাবে তারা। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহিকে যখন আজান দিয়েছিল, শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ যখন আজান দিয়েছিল, ওই রাজা গৌর গোবিন্দ ধুতি খুলে পড়াইছিল, ভেগে জাতি হয়েছিল। আজ আমরা ইবতিদায়ী মাদ্রাসা আমরা সুশৃঙ্খলা সুষ্ঠু করতে চাই, আমরা আর কোন তন্ত্র মন্ত্র বুঝি না। আগামী 24 ঘন্টার ভিতরে রবিবার দিনের ভিতরে আমাদের গেজেট এবং আমাদের প্রজ্ঞাপন জারি করে দেন, চলে যায়। আমরা হাতে না পাওয়া পর্যন্ত আমরা মাছ ছাড়বো না। আপনাদের মিঠা কথা আজ চিড়া ভেজবে না, মিঠা কথা বলে আপনাদের ভিটা চোয়া করে দিয়েছেন। ঢাকায় আসতে আসতে এত টাকা আমাদের গায়ে হয়েছে, এই টাকা যদি জমিয়ে রাখতাম একটা বাড়ি করা যেত ভাইয়া, কিন্তু আমরা ঢাকা চাই না। এটা ঢাকা লাস্ট অ্যান্ড ফার্স্ট ঠিকানা, শেষ। আর ঢাকা চাই না, ঢাকা আসা গেলে খতম করে দিয়ে গেলাম। আমাকে সচিব মহোদয়দের বলতে চাই আমাদের প্রজ্ঞাপন দিয়ে গেজেট আমাদের দিয়ে দেন। সচিবালয়, শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর আমাদের যেগুলো দাবি দাবা মেনে নেন, তাহলে অবস্থা কিন্তু 12:30 বেজে যাবে। কতটুক হবে জানি না, ওই সচিবালয় থেকে বাড়ি যেতে পারবেন না আপনারা, কোন প্রশাসন আপনাকে রেহাই দিতে পারবে না। আমরা রাসূলের সৈনিক, আমাদের রাসূলের সৈনিক আমরা, সেইভাবে আমাদের সঙ্গে আচার আচরণ ব্যবহার করবেন, নয়তো অবস্থা খারাপ হবে। আমরা চাই আমাদের যে 1519টা রেজিস্টার আমাদের এই ইবতিদায়ী মাদ্রাসা এবং আমাদের বাকি 8 থেকে 10,000 মাদ্রাসা, সকল মাদ্রাসা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। আপনারা যদি আমাদের না দেন তাহলে মাদ্রাসা বন্ধ করে দিতে পারেন। এদেশ কোনো আলেম হাফেজ হবে না, নাস্তিকের দেশ হিন্দুস্তানে পরিবর্তন হবে। ভাইরা, বাইতুল মুকাররমের খতিব সাবেক ওবায়দুল হক সাহেব মাসিক মদিনার মহিউদ্দিন খান সাহেব যখন গেছিল চট্টগ্রাম অঞ্চলে গেছিল, বলে তোমাদের নবীর নাম কি? বলে না জানি না, নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত তারা নবীর নাম পর্যন্ত জানতে পারে না। এদেশ খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, হিন্দু কাজ করতেছে, বৌদ্ধ কাজ করতে, খ্রিস্টানরা কাজ করে তার ধর্মের আবির্ভাবের জন্য। এদেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও এই বাংলার পাল্লার মন্ডে কেন বাংলা কালিমার পতাকা পথ করে না? এই বাংলার মক্তব গুলোকে জাতীয়করণ করা হচ্ছে না, মক্তবের টিচারের কোনো বেতন হচ্ছে না। ভাইরা দেখেন, মক্তবের শিক্ষকের কেন বেতন হচ্ছে না? আপনারা দেখবেন মক্কার সুদাইসি বেতন যেটা, তার থেকে 1 টাকা কম হলে আছে বা সৌদি আরবের রাজা তার সুলতানের বেতন। আর আমাদের দেশে গিয়ে আপনারা এখানে 10ম গ্রেড, 11তম গ্রেড, 8ম গ্রেড, 5ম গ্রেড সরকারি টাকা বেতন খাবেন, আর হুজুররা না খেয়ে মরে যাবে। এক দেশে দুই নীতি চলবে না। এদেশে আবু সাইদের এই বাংলাদেশে, 24-এর এই বাংলাদেশে, এদেশ 36শে জুলাইয়ের বাংলাদেশে দুর্নীতি চলবে না। এদেশে বৈষম্য দূর করার জন্য দেশে আন্দোলন চলেছে। 36শে জুলাই ফাঁসিবাদরা অধঃপতন হয়ে গেছে, তাই আমরা আজ 36শে জুলাইকে ডেকে আনেন না, আমাদের দাবি দেওয়া সুন্দরভাবে মেনে নেন। একজন জেনারেল টিচারের যে ভোটের যে পাওয়ার, আমার হুজুর আমার ভোটেরও সেই পাওয়ার যদি হয়ে থাকে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমাদের এই সপ্তাহে যে প্রজ্ঞাপন জারি হবে এবং নির্বাচিত সরকারের পরে আমাদেরকে জাতীয়করণ দিতে হবে। এখন আমাদের এমপিও দিতে হবে। কোনো বাধা তন্ত্র মন্ত্র চলবে না। বিভিন্ন ভাবে আমাদের অ্যাটাক করে, বিভিন্ন ভাবে আমাদের ধোকায় রাখে, সলবাজি করে, আমাদের প্রতারণা করে। আমরা এই ধোকার ভিতরে দেব না। মুমিন বারবার ধোকা খায় না, ধোকা একবার খেয়েছে আর খাবে না। যত সময় পর্যন্ত আমরা গেজেট হাতে না পাবো, প্রজ্ঞাপন জারি না হবে, তত সময় পর্যন্ত এই ময়দান সাইনার ময়দান সাবরা রবিবার সোমবারের ভিতরে যদি না আসে, আগামী সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচি, হার্ড ডিস্ট্রাইক কঠিন কর্মসূচি চলবে। আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গ কিলোমিটারে সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আমরা রাজপথে থাকবো। সরকার আমাদের সাথে লড়বে। আমাদের নন এমপি উত্তর এক শিক্ষক ভাইরা বলে গেছে, গরম পানি শুধু নন এমপি আর স্বতন্ত্র ইফতারি খাবে না, এরপরে গরম পানি খাবে, সচিবালয় খাবে, এই উপদেষ্টারা পর্যন্ত গরম পানি খাবে।
আপনারা চেয়ারে বসে আপনার ক্ষমতা সবকিছু হয়ে যান, ওই সচিবালয় আপনারা এসি কে ব্যবহার করেন, আমাদের শিক্ষকের টাকায় গাড়ি ব্যবহার করেন, আমাদের শিক্ষকের টাকার গাড়ি বাড়ি ব্যবহার করতেছেন, আমাদের টাকা ফোন ব্যবহার করতেছেন, এই আমাদের টাকা অর্থ প্রয়োজন করে দেশের সকল ডিপার্টমেন্ট চলে। কেন ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে থাকবে? আমরা এটা চাই না। একই দেশে দুর্নীতি হবে না, কোনো তাল ভাঙা চলবে না। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, দেশ 18 কোটি মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, সাংবাদিক ভাইরা, ইলেকট্রিক বন্ধু, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেশের আন্তর্জাতিক ভাইরা, আদার্স কান্ট্রির লোকরা যারা শুনতেছেন আমাদের এই প্রজ্ঞাপন, আমাদের পাশে আসুন। আমাদের ন্যায্য দাবি, ন্যায্য হক, আমাদের দাবি আদায় না করলে আমরা রাজপথে থাকবো। আমাদের সঙ্গে বাংলাদেশের সকল পেশার সকল শ্রেণীর লোক সাথে থাকা প্রস্তুতি আমাদের দিয়েছে। আমরা এখানে যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে, আমরা হাতে না পাবো, আমাদের আন্দোলন চলবে। আমাদের শুধু ধামায় গায়ে দুধ দোয়ানোর জন্য আমাদের একটা প্রজ্ঞাপন দেয়, যেটা কোনো সমাজের কথা না, সমাজে বলা যায় না। সে জন্য শিক্ষা অধিদপ্তর আছে, মাদ্রাসা একটা বোর্ড আছে, সচিবালয় ডিপার্টমেন্ট একটা আছে। ডিপার্টমেন্টের আপনাদের কাজ কি? আসবেন 2 ঘন্টা এসির বাতাসকে সরকারি আমাদের টাকা খেয়ে চলে যাবেন, আর আমাদের কোনো কাজ করবেন না। আপনার ওই টাকা খাওয়া হারাম হচ্ছে, আমি এখানে ফতোয়া দিয়ে গেলাম। আপনার 8 ঘন্টা ডিউটি, আপনি 8 ঘন্টা করবেন না। আপনি চা বিরতি, আপনি লাঞ্চ বিরতি, আপনি ব্রেকফাস্ট লাঞ্চ করতে যাবেন। কাজ করবে কে এখানে? কাজ করার মেয়র নেই। আমরা একে ক্লাসে 100 থেকে 150 200 ছাত্র, একই শিক্ষক, টিচিং দাস ক্যাপাসিটি আমাদের মেধা যোগ্যতার কারণে আমরা দিয়ে চলছি, প্রশিক্ষণ প্রাপ্ত দিয়েছি। আমরা নুরানি শিক্ষক, আমরা বাংলা মুদাররিস, আমরা আরবি, বাংলা, কোরআন, হাদিস সর্বদিক থেকে আমরা টিচিং দেখতে হয়েছি। আমরা মাদ্রাসা 5টা শিক্ষক আছি। ইংলিশ টিচার না থাকলে আমি প্রধান শিক্ষক ইংলিশ নি, অঙ্ক টিচার না থাকলে সেখানে অঙ্ক নি, নুরানি শিক্ষক না থাকলে সেখানে কোরআন, হাদিস, মাসলা মাসাইল। একটা মাদ্রাসার ছেলে যারা পড়ে, মাদ্রাসার হুজুররা দেখেন, হুজুররা লম্বা জামা, এরা একটু বোকা, এরা বোকা না, এরা বোকা ভাব বেশি থাকে। এরা 4টে ভাষা জানে, এরা অল রাউন্ড, আপ অ্যান্ড ডাউন অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড, উপরে নিচে চারিদিক দিয়ে এরা দেখতে থাকে, এরা সমস্ত কাজ করতে পারে। কিন্তু আমাদের এই প্রজ্ঞাপন জারি হচ্ছে না কেন? আমার সঙ্গে অনেক জেলার ভাইদের, নেতৃবৃন্দ ভাইদের সঙ্গে কথা হয়েছে, বলে ভাই রাতটা পোহা, গাছ যত গভীর হবে সকল তত নিকটে হবে, আমাদের দাবি আদায় হবে। দাবাই না আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়ি নাই। প্রয়োজনে প্রেস ক্লাব স্থান ছেড়ে ওই রাজপথে থাকা হবে, রাজপথে ব্যারিকেড দেওয়া হবে। আমরা যখন ব্যারিকেড দিয়ে যাই, পুলিশ প্রশাসন থেকে আমাদের ব্যারিকেড দেয়। ওই ব্যারিকেড আমাদের নেতারা তো হুকুম দেয় না, হুকুম না ধরে ব্যারিকেড আর থাকবে না। আমাদের প্রতি জল কামান, বলামার টিয়ার শেড গুলি করা যাবে না। এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে না, এখানে আপনি অস্ত্র ব্যবহার করবেন, এটা শুধু আমাদের দাবি না। এবং যে এই পুলিশরা যে 7বার ম্যাট্রিক 7বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে টিপ দিয়ে আপনারা চাকরি নিয়েছেন 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লোককে ওর বাপের বয়সের গায়ে হাত দেয়, ওই বিচার এই বাংলা সরকার না করলে আমরা আল্লাহর কাছে বিচার ওর হাত অবাস হয়ে যাবে। আমরা দেখছি যতগুলো পুলিশ যখন চাকরি রিটায়ার্ড হয়ে যায়, প্যারালাইসিস হয়ে মারে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারে, এই সমস্ত যারা বড় বড় অফিসার আছে, এদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখায়। আমাদের মাদ্রাসা আমরা 2 টাকা বেতন পালিও, আমরা না খেয়ে দেখলে আমাদের কোনো পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকে না। এই বাংলার জন্য শত হাজার হাজার মাদ্রাসা আছে, কোন আলেম ওলামাদের, ইমাম মুয়াজ্জিনদের কোন পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে থাকে বড় গাড়ি এসির ভিতরে যারা থাকে, তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। ঠিক না? এটা আমার কথা না, আমার সঙ্গে আসেন, এক নিঃশ্বাসে বলে দেবো, শত শত লোক এই বড় লোকদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমরা নুন ভাত খেলে, আলু ভর্তা খেলে, ডাল ভাত খেলে আমাদের পিতা মাতাকে নিয়ে খাই, পিতা মাতাকে সঙ্গে নিয়ে খাই। আপনার এসি খাচ্ছেন, আপনার কিন্তু বরকত নেই। আপনার সচিবালয় এত লাগে কেন? আপনার অফিসিয়াল ডিউটি, আপনি 8টা টু 5টা দেখবেন, 1 ঘন্টা আপনার লাঞ্চ টাইম, এই আপনি 8 ঘন্টার ভিতর আপনি 10 মিনিটও কাজ করেন না। আপনার এপিএসরা থাকে, আপনারা চা, রং চা খান, দুধ চা খান, আপনি কফি খান, ডেলাইট খান, ডাব খান, লাঞ্চ করেন, ব্রেকফাস্ট করেন, মোবাইল ব্যবহার করা যাবে না। 8 ঘন্টার ভিতরে আমি ফতোয়া দিচ্ছি, আপনার কাজের ভিতর যদি আপনার বিনা প্রয়োজনে যদি আপনি কথা বলেন, ওইটা আপনার হারাম হচ্ছে। আপনারা জানেন যে খলিফা আল মামুন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু খিলাফতের জামানায় এক লোক বলেছিল, আমিরুল মুমিনিন আপনি কি ঘরে আছেন? বলে তাহলে দিকে আসেন। বললি বাজে কেন? বলে আপনাকে আমার প্রয়োজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু মোমবাতি জ্বালায় রাষ্ট্র কাজ করছিলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু একটা মোমবাতি লিভিয়ে আরেকটা মোমবাতি নিয়ে তার কাছে চলে গেছিলেন।
বলে আপনার কি হয়েছে বলেন? বলে আমিরুল মুমিনিন খলিফা আল মামুন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু, আপনি বলেন আমি দেখছিলাম একটা মোমবাতি ধরা আপনি কাজ করতেছিলেন, আমি যখন আপনাকে ডাকছি তখন আমার ডাকের আওয়াজ শুনে আপনার কলরব শুনে আপনি একটা বন্ধ করে একটা মোমবাতি ধরা আনিসের এর কাইফিয়ত বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন এই মোমবাতিটা আমার রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর তুমি হচ্ছে আমার ব্যক্তিগত কাজ আসছিলে বিদায় রাষ্ট্রীয় মোমবাতিটা নিবে, আমার ব্যক্তিগত মোমবাতিটা নিয়ে আমি তোমার কাছে আসছি। বলেন সুবহানাল্লাহ। একে বলে রাজা, একে বলে শাসক। খলিফা আল মামুন অর্ধজাহান শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু, এরকম আসমান নিচে জমিনের উপরে তিনি সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন মসজিদে মেম্বারে ভাষণ দিচ্ছিলেন, বাইতুল মাল থেকে 2 টুকরা কাপড় পেয়েছিলেন। এক সাহাবী বলছিলেন কালিব মালমা ওমর আপনার খুতবা বন্ধ করুন। বললেন মাজা কেন? আগামীকাল বাইতুল মাল থেকে যে আমরা 1 টুকরা কাপড় পেয়েছি আমাদের জুব্বা হয় নাই, পাঞ্জাবি হয় না, আপনার গায়ে কেন এই যে জুব্বা হয়েছিলেন? তখন বলল তার ছেলেকে দেখা যায়, তার কাছে জিজ্ঞেস করুন, পিতা এবং পুত্রের 2 টুকরো জামা নিয়ে একটা জুব্বা হয়েছিল, গায়ে দিয়েছিল, সেই হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু, আমরা সেই শাসন চাই, ঠিক না? যদি সচিবালয় আপনাদের এত রবিবার সোমবার মঙ্গলবার মানে প্যাকেজ নাটক করে, ধারাবাহিক নাটক, একের পর এক নাটক করছে মিথ্যাবাদীর মতন, 8 ঘন্টা ডিউটি করলে 1 দিনের ভিতরে ফাইলটা সিগনেচার করে এখানে খালাস হয়ে যায়। আপনি এইচএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার ডিগ্রি খালাস দেখতেছেন না, যেখানে ডট ইউর টি কট ইউর আই, এখানে আবার খালাস চ্যালেঞ্জ করেছে, আবার দেখতে হবে। ফাইল চলে গেছে প্রধান উপদেষ্টার সহকারী ডক্টর মোহাম্মদ ইউনূস বাবার সরকার, আর আপনি একটা কর্মচারী হয়ে কেন আপনার কাজ ফলো করতে পারেন? হারাম খাচ্ছেন, হারাম খেয়ে যে সন্তান পরিচয়, সন্তান একটা কথা শুনবে না, আপনি যে চাকরি রিটায়ার করবে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, হাজার প্রমাণ দিচ্ছে না। এখানে কি তন্ত্রমন্ত্র? হ্যাঁ, শুধু নরম দেখছে, শুধু কোনো গরম দেখি নাই। কি হবে কত জায়গায় সচিবালয় থেকে বেরোতে হবে না, এই ফাইল না বন্ধ সচিবালয় উড়িয়ে দেওয়া হবে পর্যন্ত। ভাইয়ের আমার, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন দেখছিলেন তার জামানায় গেছিলেন, সে এমন রাজা ছিলেন ইতিহাস জানে না, মুসলমানরা ইতিহাস জানে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর, ওমর, ওসমান আলী ইতিহাস জানে না। তারা কিভাবে কাজ করেছিলেন, তারা দাপ্তরিক কাজ কিভাবে করেছেন, দাপ্তরিক এত বিলম্ব হবে কেন? কি কাজ তাদের এই বিলম্ব খাওয়ার জন্য? এই মাদ্রাসা 40 বছর ধরে ভোগান্তি, আর কতকাল আমরা ভোগান্তি থাকতে? হ্যাঁ, আমাদের এই যে এই বিষয়গুলো এতদিন আমাদের দেরি হচ্ছে, এখন আমরা সুন্দরভাবে আমাদের প্রজ্ঞাপনটা আমাদের যে জারি করে দিলে আমরা সুন্দরভাবে চলে যাব। আর যদি আমাদের না দেন, কারণ কি আমাদের যৌতিক হয়েছে, সকল ডিপার্টমেন্টে হয়ে গেছে, এখন আমাদের প্রজ্ঞাপন জারি হলে আমরা সেগুলো চলে যাই। যে আমার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাজনীতিবিদ সকল ভাইকে এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করেছি। ওয়াকিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।